কাল শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। ৩০০ আসনে ২৫০০-এর মতো মনোনয়নপত্র জমা পড়েছে। বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আসন, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দেশজুড়ে তীব্র হিমের হাওয়ার সাথে বইছে নির্বাচনী বাতাস। রবিবার শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, তাই ঘুম নেই নির্বাচনের প্রার্থী আর নির্বাচন কর্মকর্তাদের। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ শনিবার বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে মনোনয়নপত্র জমা দেন ৫ প্রার্থী। এর মধ্যে জামাতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ছাড়া বাকি ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া ৭-এ বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের মনোনয়নও বৈধ ঘোষণা হয়েছে। ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া একই আসনে জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খামিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। দ্বৈত নাগরিকত্বের তথ্য নিশ্চিতের পর সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দলীয় মনোনয়নপত্রের সাথে সইয়ের মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশালে বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। রংপুর ৫ আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন। এর মধ্যে ১৯ বৈধ, ১৮ অবৈধ ও একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এদিকে ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের মনোনয়ন বৈধ হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সাংবিধানিক যে বিধান আছে, দাড়ি কমা সেমিকোলন সহ মেনে চলব আমি এবং আমার সমর্থকরা। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে পরের দিন থেকে। আপিল নিষ্পত্তির কাজ চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোট হবে ১২ ফেব্রুয়ারি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বগুড়ায় বাতিল হলেও ঢাকায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বাতিল হয়েছে ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। ঢাকা মহানগরের ১৩টি আসন ১১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫৪টি বাতিল এবং ১টি স্থগিত করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। ঢাকার রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম। যাচাই বাছাইয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দেশনায়ক তারেক রহমান ঢাকা ১৭ থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। সাবেক এনসিপির নেতা ও ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি আপিল করার কথা জানান। আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০-র মতো বেশি ছিল। আর ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমান ও বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৩ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আর বাতিল হয়েছে ৫ জনের। আগামী ১২ তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং গণভোটে
হায়ের পক্ষে আপনারা ভোট দিবেন এবং আনারস মার্কায় ভোট দেবেন। একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন। ঢাকা ১১ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। এদিকে ঢাকা ১ আসনের বিএনপির খন্দকার আবু আশরাফ ও জামাতের ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাতিল হয়েছে ২ জনের। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সবাই যে নিশ্চয়তা দিয়েছি এটা মাঠ পর্যায়ে মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখনো প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। ঢাকা ২ আসনে বিএনপির আমানুল্লাহ আমান, ইসলামী আন্দোলনের জহিরুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ঢাকা ১৮ আসনে বৈধ হয়েছে এনসিপির আরিফুল ইসলামের মনোনয়নপত্র। ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। বিএনপির ৭ দিনের কর্মসূচির ৫ম দিন আজ। জিয়া উদ্যানে তার কবরে শ্রদ্ধা জানাচ্ছে বিএনপি সহ সর্বস্তরের মানুষ। কামনা করছেন রুহের মাগফিরাত। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে চলবে বিএনপি। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ছুটে আসছেন অনেকে। প্রিয় ব্যক্তিত্ব, কারো প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন এখানেই। বিএনপি চেয়ারপারসনের কবরে শ্রদ্ধা জানাতে শনিবারও অনেকে ছুটে আসছেন দেশের নানা প্রান্ত থেকে। বলছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়া আপোষহীন নাম। প্রত্যেকটা মানুষ শোকাহত এবং দেখেছেন আপনারা বিশ্বে তাকে যেভাবে সমাদৃত করেছে এবং তার জন্য দোয়া করেছেন। আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ অনেক সম্মানিত করেছেন। দেশবাসীর কাছে আমার অকল আহ্বান, সবাই যেন তার জন্য দোয়া করে, সে যেন ব্যস্তবাসী হয়। সকালে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা শিখিয়েছেন খালেদা জিয়া। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শনী পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে। বেগম জিয়ার প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষে চলছে বিএনপির ৭ দিনের কর্মসূচি। আসিফ খান, ডিবিসি নিউজ। বেগম খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন আজকেও মানুষজন। সারাদিনই তারা ছিলেন, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্নি, আপনি শুরুতে যেমনটি বলছিলেন, সারাদিনই কিন্তু বেগম জিয়ার যে কবর সেখান থেকে শ্রদ্ধাঞ্জলির সর্বশেষ খবর আপনাদের জানাচ্ছিলাম। সন্ধ্যায় কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা এসে শ্রদ্ধা জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের যে সেন্ট্রাল কমিটি, সেই সেন্ট্রাল কমিটির নেতৃত্বে যারা রয়েছেন নেতাকর্মী, তারা কিন্তু এই জায়গাতে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি আমার সহকর্মীর সহযোগিতা নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের যে প্রক্রিয়া, সেটি কিন্তু ছাত্রদলের নেতাকর্মী করছেন এবং এই জায়গাটিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেন্ট্রাল ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সুপার ফাইভের যে নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যেই কমিটিগুলো রয়েছে, সেই কমিটির নেতৃত্বে যারা রয়েছেন তারা কিন্তু তাদের অনুসারীদেরকে নিয়ে বেগম জিয়ার এই যে
শ্রদ্ধাঞ্জলির যে জায়গাটি সেখানে কিন্তু এসেছেন এবং ফুল দিয়ে এবং মোনাজাত ধরে মূলত বেগম জিয়ার আত্মার যে শান্তি কামনা সেটি কিন্তু করছেন। এবং যেহেতু আমরা সকাল থেকে এই জায়গাটিতে রয়েছি, এখানে কিন্তু দেখতে পেরেছি বিএনপির রাজনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট, এছাড়াও যারা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়, অর্থাৎ সর্বসাধারণ কিন্তু এখানে আসছেন এবং জায়গাটি যেহেতু উন্মুক্ত করা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সর্বসাধারণ আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। যেহেতু এখানে প্রেসিডেন্ট জিয়ার মাঝারের ঠিক পাশেই বেগম জিয়ার যে জায়গাটি, সেই জায়গাতে কিন্তু একেবারে ফুল এবং হাত জড়ো করে কিন্তু সৃষ্টিকর্তার কাছে যে মোনাজাত সেটি কিন্তু সর্বস্তরের মানুষ করছেন। এবং আপনারা জানে, আমি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই জীবনের সবশেষ ইতি কিন্তু টেনেছেন 30 ডিসেম্বর, অর্থাৎ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে 31 ডিসেম্বর তিনি এই যে জায়গাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারটি, সেই মাজারেই কিন্তু তাকে সমাহিত করা হয়। সমাহিত করার পর এই যে জায়গাটি, এখানে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় যে শোক, সেই শোক ঘোষণা করা আজ তার শেষ দিন ছিল এবং দলীয়ভাবে কিন্তু 7 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় সকাল থেকেই নেতাকর্মী আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে বেগম জিয়ার আত্মার যে শান্তি, সেই শান্তি কামনা করছেন। এই ছিল জিয়ার মাজার থেকে বর্তমানে আমার কাছে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী পার্থ সাহা যুক্ত হয়েছিলেন জিয়া উদ্যান থেকে। একদিকে আটপৌরে জীবনের ধাঁচ আর সরলতা ভরা ভাষা জ্ঞান, অন্যদিকে তিক্ত বাক্যবাণে কাউকে আক্রমণ না করা, বাড়তি ছিল সৌন্দর্য শোভিত ব্যক্তিত্ব গুণ। এসবের জন্যই সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের এত ভালোবাসা হয়েছেন আস্থার প্রতীক। দীর্ঘদিন তার সঙ্গে রাজনীতি করা দলের 3 বর্ষীয়ান নেতার বিশ্লেষণেই এসব কথা উঠে এসেছে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বিএনপিকে টিকিয়ে রাখতে অনিবার্যভাবে হাল ধরতে হয় গৃহবধূ বেগম খালেদা জিয়াকে। মাত্র 36 বছর বয়সে স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে দিশেহারা খালেদা জিয়া রাজনীতির জটিল মাঠে পা রাখেন। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তার সংগ্রামের পথ কতটা বন্দুর ও কণ্টকাকীর্ণ ছিল তা এখন ইতিহাসের অংশ। অন্যদিকে জীবনের প্রথম নির্বাচনে এসে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে নির্বাচিত হয়ে অনন্য নজির সৃষ্টি সহ আছে ঈর্ষণীয় সাফল্য। বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদরা বলছেন, খালেদা জিয়া মানুষের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন তার পরিশীলিত ভাষাজ্ঞান আর সরলতা সুলভ ব্যক্তিত্বের কারণে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। জনগণের স্বার্থে তিনি কাজ করেছেন এবং সেখানে কোনো প্রতিহিংসা যাতে না হয় সে ব্যাপারে তিনি ব্যবস্থা নিয়েছেন। উনি যখন বিরোধী দলে ছিলেন নানাভাবে নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু তিনি আপোষহীনভাবে এই আন্দোলন সংগ্রাম করেছেন। কলিং বেল টিপতেই মেজর জিয়া নিজে এসে দরজা খুলে দিলেন। আমরা ড্রয়িং রুমে প্রবেশ করলাম। 5-10 মিনিট হালকা কথাবার্তার পর বেগম খালেদা জিয়া তিনি নাস্তার ট্রে ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করেন। তার দিকে তাকিয়ে আমি অভিভূত হয়ে গেলাম। বাঙালিদের মধ্যে এরকম সুশ্রী চেহারা সাধারণত দেখা যায় না। বেগম জিয়া 23 বছর বয়সে দেখতে কেমন ছিলেন সেটি অনেকেই হয়তো কল্পনা করতে পারবেন না। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। রাজনীতিকের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব, এত কিছুর পরও গৃহবধূর অবয়ব ছাড়া হননি বেগম খালেদা জিয়া। বিশ্বাস করতেন ক্ষমতার চেয়ে জনগণের আস্থাই বেশি জরুরি। আপনার এই নির্বাচনে না যাওয়ার ফলে অনেকেই বলছে আর কি যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তো ম্যাডাম তার জবাবে বলেছিলেন আর কি যে বিএনপি নিঃশেষ হবে না, যারা নির্বাচনে গেছে তারাই বরঞ্চ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আমরা জনগণকে যে কথা বলেছি সেই কথা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে জনগণ আমাদেরকে বিশ্বাস করবে কেন? তিনি সহজ সরল ভাষায় কথা বলতেন। তার সবাই কোনো আতেল মার্কা কথাবার্তা তিনি বলতেন না, কিংবা জনগণ বুঝতে পারে না এই ধরনের কোনো প্রসঙ্গের অবতারণা করতেন না। তিনি সহজ সরল ভাষায় জনগণের চাওয়া পাওয়ার যে মূল্যায়ন তিনি করবেন সেই প্রতিশ্রুতি দিতেন এবং প্রতিশ্রুতি তিনি রেখেছেন। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি।
রাজনৈতিক পারিবারিক নানা ঝড়ঝাপটার মধ্যে থেকেও তিনি ছিলেন সদাহাস্য ও মিষ্টভাষী। নিঃসন্দেহে এই শিষ্টাচার দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, অনুকরণীয় বলেই মনে করছেন তার সতীর্থরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব ABM আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক AAM সালেহ শিবলি। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাবেক সচিব ABM আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলিকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব পেয়ে সালেহ শিবলি আজ সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল সংবাদ মাধ্যম প্রয়োজন, সেই লক্ষ্যে কাজ করতে চান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে সই করেছেন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী সহ 7 সদস্যের প্রতিনিধি দল। একটি সুন্দর বাংলাদেশ করার প্রতিজ্ঞায় অ্যাটকো বিএনপির পাশে থাকবে জানিয়ে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, দেশবাসী শোকের মধ্য দিয়ে যাচ্ছে। সহানুভূতি প্রকাশ করে তিনি প্রত্যাশা করেন যেন বেগম খালেদা জিয়ার নির্দেশিত পথে এগিয়ে যায় দেশ। টেলিভিশন মালিকদের সংগঠনটি তারেক রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানায়। তবে এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কোনো বৈঠক ছিল না বলে জানিয়েছেন অঞ্জন চৌধুরী। আজকে আমরা পার্টি অফিসে এসে যে কন্ডোলেন্স বইটা আছে, ওখানে আমাদের মনের কথা কিভাবে আমরা তাকে উপলব্ধি করি বা করেছি সেটাই প্রকাশ করা এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে সেটাও আমরা লিখেছি এবং আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটা আমরা আশা প্রকাশ করি। হাদি হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়ই হাদি হত্যার বিচার করা হবে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তনে অংশ নিয়ে একথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি বলেন, ব্যাপক অংশগ্রহণে গণভোট ও নির্বাচন চায় সরকার। ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা থাকে, এসব নিয়ন্ত্রণের প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি। আজকে যারা হাদির জন্য জাস্টিস চাইতে দাঁড়ালেন, হাদি কি এই কয়টা বিষয়ে বিশ্বাস করত যে তার এই জিনিসগুলো লাগবে সমাজ পরিবর্তনের জন্য? তা তো সে বিশ্বাস করে নাই। সে একটা ভিন্ন মানদণ্ড কিন্তু সমাজ পরিবর্তনের জন্য সৃষ্টি করে দিয়েছে। বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। ওসমান হাদি হত্যার বিচার করতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার। তবে আসামিরা কোথায় আছে সেই বিষয়ে শতভাগ নিশ্চিত নন, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন উপদেষ্টা। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত আছে জানান তিনি। এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ 3 জনের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আছে তাকে ধরে দিয়ে দাও। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ইশতেহার দেওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, রক্তের উপর দাঁড়িয়ে আছি, এই ঋণ শোধ করতে হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। বদিউল আলম বলেন, গণভোট নিয়ে সরকার প্রচারণা চালাচ্ছে, তবে প্রচারণার চেয়েও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বড় দায়িত্ব। ক্ষমতায় অধিষ্ঠিত হলে সরকার গঠন করলে তারা কি কি করবে সেই অঙ্গীকার তারা ব্যক্ত করছে এই ইশতেহারের মাধ্যমে। তো আমরা নাগরিকদের পক্ষ থেকে আমরা তুলে ধরতে চাই যে সেই ইশতেহারে কি কি থাকা উচিত, বিশেষত এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো তার প্রেক্ষাপটে। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও 6টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।
মোট প্যাভিলিয়ন 327টি, যা গেল বছরের চেয়ে কম। সকালে মেলার উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। মেলায় স্থান পেয়েছে দেশি বিদেশি উদ্যোক্তাদের 324টি স্টল। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। তবে সব স্টল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। প্রথম দিকে এখনো তো সব স্টলগুলো বসেনি, মানে এখনো মেলার যে মেন জমজমাট পার্টটা সেটা এখনো পাইনি। নেক্সট আবার আসবো দেখি কয়েকদিন পরে। মেলাটা আসলাম হচ্ছে সমস্ত কে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে এটা দেখতে এবং কোন ধরনের কাস্টমার এখানে বেশি, তাহলে মার্কেটটা আগে যাচাই করার জন্য আর কি। এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও। শুরুর দিকে ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরছেন, দেখে শুনে পছন্দের পণ্য কিনছেন তারা। পাকিস্তানি, ইন্ডিয়ান, ইরানি, টার্কিশ বিভিন্ন ব্র্যান্ড আছে, তো এখানে বিভিন্ন কালেকশনগুলো পাওয়া যায়, তো এই জন্য ভালো লাগছে। এবার শাল, কাশ্মীরি 1 পিস, 2 পিস, 3 পিস, শাল, শাড়ি, স্যুট, ব্যাগ, এভরিথিং আমার দোকানে আসবে ডিসকাউন্ট, মেলার ভিতরে ডিসকাউন্ট। আমাদের ব্র্যান্ডটাকে বাকিদের কাছে বা বাকি যে যারা আসবে সবার কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের মেইন প্রত্যাশা। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথ উদ্যোগে এ মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় এবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর দেশটির বাইরে নিয়ে যায় মার্কিন বাহিনী। এর আগে রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। এদিকে নিউ ইয়র্কে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগে মাদুরোকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের জেনারেল প্যাম বন্ডি। গত 3 মাস ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ভেনেজুয়েলার ওপর নানাভাবে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় 30টিরও বেশি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া গেল কয়েকদিন ধরে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুঁশিয়ারি বাস্তবে রূপ নেয় স্থানীয় সময় শনিবার ভোরে। ভেনেজুয়েলায় ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলে ধারণা করা হয়। পাশাপাশি ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রদেশেও চালানো হয় হামলা। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোন দেশে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এর আগে মাদুরোকে আটকের জন্য প্রয়োজনীয় তথ্য দিলে $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়েমেনের 2টি সামরিক ঘাঁটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি জানায়, হাদ্রামাউত প্রদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল খাসা ক্যাম্পে 7টি বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে সেউন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। প্রদেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী ও ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যেই নতুন করে এই হামলা চালানো হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।